দলটাকে সমর্থন করে গেছে এবং নিজের জীবনটাকে বাজি রেখে তাদের সব থেকে আশঙ্কার জায়গা হচ্ছে ভালো তৃণমূল। কেননা কখনো দেশের স্বার্থে, কখনো রাজনীতির স্বার্থে, কখনো বা অন্য কোনো স্বার্থে এই ভালো তৃণমূল এখন ক্রমশ বিজেপিতে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আর তাই মনের মধ্যে একটা আশা আশঙ্কার দোলাচল থাকছে যে একসময় পুরোপুরি এই ভালো তৃণমূলের হাতে এই বিজেপিটা হাইজ্যাক হয়ে যাবে না তো। তাহলে কিন্তু এই রাজ্যের যারা প্রকৃত হিন্দু রয়েছেন তারা আবার সমস্যায় পড়ে যাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে, প্রশ্নটা উঠছে অন্য জায়গায়, এই ভালো তৃণমূলের ডেফিনেশনটা কোথা থেকে বোঝা যাবে? এতদিন একটা ডেফিনেশন বোঝা যাচ্ছিল, যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনের থেকেই দূরত্ব রাখবেন, এদেরকে অসুবিধায় ফেলবেন, তারাই বোধহয় ভালো তৃণমূল। কিন্তু এবার প্রশ্নটা উঠছে যে ব্যাপারটা শুধুমাত্র কি অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে থেমে আছে? মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বাড়ালেই কি ভালো তৃণমূল হওয়া যাবে এবং তারপর বাকি সব কিছু মাফ হয়ে যাবে? আর সেই মন্ত্রটা, সেই সূত্রটা বুঝে গেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য তিনিও এখন ভালো তৃণমূল সাজার চেষ্টা করছেন। কেন উঠছে এই প্রশ্নটা? এই প্রশ্নটা উঠছে তার কারণ হচ্ছে, আজকে আপনারা জানেন যে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে অবশেষে কালীঘাট পন্থী তৃণমূল, মানে যাদেরকে মৃত তৃণমূল বলা হচ্ছে আর কি, তারা এই 21শে জুলাই, যেটা একসময় পাগলু ডান্সের প্রোগ্রাম হয়ে গিয়েছিল, যেটা একসময় শুভ ডিম ভাত দিবস হয়ে গিয়েছিল, সেই প্রোগ্রামটার একটা তারা কিন্তু এখানে অনুমতি পেয়ে গেছে। এবং অনুমতি পেয়েছে, জমানা বদলেছে, সেই জন্য যেখানে গিয়ে এরা মাতব্বরিটা করতো, অর্থাৎ ওই ধর্মতলা চত্বরটা যারা পুরোপুরি অবরুদ্ধ করে দিয়ে গায়ের জোর দেখানোর চেষ্টা করত, সেখানে শহীদ তর্পণের কোনো ব্যাপার থাকতো না। শুধুমাত্র বিজেপিকে কতখানি মমতা বন্দ্যোপাধ্যায় গালাগালি করে আর কত লোককে জোর করে সেখানে নিয়ে আসতে পেরেছে সেই আস্ফালন দেখানোর জায়গা ছিল, সেই জায়গাটা স্থানান্তর হচ্ছে। সেখানেও একটা মজার কাণ্ড হয়েছে, সেটা একটু পরে বলছি। তো যাই হোক, শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে পারমিশন দিয়েছে মহামান্য আদালত যে হ্যাঁ, আপনারা এই প্রোগ্রামটা করতে পারেন, কিন্তু প্রোগ্রামটা করতে হবে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে, এবং সেখানে 2500 মতো লোক নিয়ে আপনারা করতে পারেন প্রোগ্রামটা। 12টা থেকে 3টে, 3 ঘন্টার মধ্যে প্রোগ্রামটা বন্ধ করে করে কমপ্লিট করে দিন। এবং সেই যে যখনই প্রোগ্রামটার পারমিশন পেয়েছে, তখনই এই মুহূর্তে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা কুণাল ঘোষ একটা পোস্টার শেয়ার করেছেন, যেখানে ওই শহীদ স্মরণ টরণ অনেক কিছু কথা লেখা রয়েছে, বিড়লা তারামণ্ডল চলো লেখা রয়েছে। কিন্তু সেখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখা যাচ্ছে, 4-5টা ছবি দেখা যাচ্ছে, প্রত্যেকটাই সো কল্ড জননেত্রী। মানে এনাকে কি করে যে জননেত্রী এখনো কুণাল ঘোষরা বলে চলেছে, সেটা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। কেননা এই মমতা ব্যানার্জি একবার নন্দীগ্রামে গেলেন, সেখানে শুভেন্দু অধিকারীর কাছে রাজনৈতিক থাপ্পড় খেয়ে পালিয়ে এলেন, ভয়ে উন্মুখ হননি। শুভেন্দু অধিকারী এরপর একদম ভবানীপুরে ঢুকে তার ঘরের মঠে তাকে গোহারা হারিয়ে দিলেন। তারপরও সে জননেত্রী হয়ে থাকবে। যা কুণাল ঘোষরা এই পার্টিটা করছে যখন, ওই চটি না চাটলে তো এদের হবে না বলতে হয়, সেই জন্য বলছেন। তো যাই হোক, সেখানে দেখুন শুধুমাত্র এই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কোথাও নেই। আর এখানেই প্রশ্নটা উঠছে কেন? কেননা এতদিন আমরা দেখেছি গোটা রাজ্য জুড়ে এই পিসি ভাইপোর দন্ত বিকশিত ছবি, যেটা দেখে চোখ ফোক একদম জ্বলে যেত, সেটাকে একদম ভরিয়ে রাখা হয়েছিল। এখন কুণাল ঘোষ তিনি এই পোস্টার শেয়ার করছেন, সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা বা তার পারমিশন ছাড়া করতে পেরেছেন? তাহলে প্রশ্নটা এইখানে আসছে যে হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরিয়ে দেওয়ার পারমিশনটা মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন কেন কুণাল ঘোষকে? তার কারণ কি এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারছেন যে অভিষেক তো জেলে যাবে ভাই, ওর সঙ্গে থাকা মানে আমিও কেস খাবো, বা দলের যেটুকুনি পড়ে আছে সেইটুকুনিও আমার সঙ্গে আর থাকবে না, বা শেষ পর্যন্ত আমাকেও তার জন্য জেল খাটতে হতে পারে। সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে দূরত্ব সরছে। প্রশ্নটা উঠছে এই কারণে, কেননা আজকে পরপর পরপর কয়েকটা ঘটনা ঘটে গেছে। একটা ঘটনা নিয়ে তো রীতিমতো শোরগোল হচ্ছে, মদন মিত্র।
যিনি এই আপাতত চটি তৃণমূল ছেড়ে বালিশ তৃণমূলে চলে এসছেন, আপাতত ভালো তৃণমূল সাজার চেষ্টা করছেন, সেই মদন মিত্রকে নিয়ে। কেন মদন মিত্রকে নিয়ে প্রশ্ন উঠছে? কেননা কদিন আগেই যখন চন্দ্রিমা ভট্টাচার্য এই তৃণমূল কংগ্রেসটা ছেড়ে দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় বড় বাতেলা ঝাড়ছিলেন তখন, যে এই চন্দ্রিমা ভট্টাচার্যকে অনেকদিন আগেই নাকি তাকে বলে রেখেছেন তিনি এখানে থাকতে চাইছেন না, তার উপর প্রেশার আছে, তার ছেলে অন্যদিকে চলে গেছে, কাউকে একটা করতে হয়, সেই জন্য তিনি করে দিয়েছেন। তারপর অনেক ঝাড়াই বাছাই করার পর তিনি নিজেকে নিজের দলের রাজ্য সভাপতি ঘোষণা করেছিলেন, এবং তার সঙ্গে দুটো খুঁটির মতো দুদিকে তার সঙ্গে থাকবে, একটা কুণাল ঘোষ, একটা মদন মিত্রের নাম ঘোষণা করেছিলেন। তো সেদিনকেও কি মমতা ব্যানার্জি আপনার কাছে অন্য কোনো অপশান ছিল না, একটা কাউকে করতে হয় বলে করে দিয়েছিলেন? খোঁজ খবর ভালো করে নিন, সবাই তো বালিশ তৃণমূল হয়ে যাচ্ছে, চটি তৃণমূল তো আর কেউ থাকছে না। তো যাই হোক, সেই মদন মিত্রের বউ আর দুই ছেলে, তাদেরকে ইডি ডেকেছে এই পুরো নিয়োগ দুর্নীতি যে হচ্ছে সেখানে জেরা টেরা করা হবে। যে মুহূর্তে নোটিশ পেয়েছে, মদন মিত্র সোজা সন্দীপন সাহার বাড়ি চলে গেছে। সন্দীপন সাহা বাড়িতে ছিল না, তার বাবা স্বর্ণকমল সাহা তার সঙ্গে বৈঠক করেছে, এবং ফোনেও নাকি সন্দীপন সাহার সঙ্গে বৈঠক করেছে। তারপর আজকে বিধানসভায় চলে গেছে, এবং সেখানে ও লাভলি টাভলি বলে যেরকম আর কি করে আর কি, মানে বেসিক্যালি তো জোকারগিরি চলে, রাজনীতিটা এখন সেই জায়গায় মদন মিত্রর মতো লোকগুলো নিয়ে চলে এসছে। তো সেইটা করেছে, করে টোরে তো এখন আপাতত বালিশ তৃণমূলে চলে এসছে। কিন্তু সেখানে আসার পর দেখুন তার ডায়লগ, মমতার কথাও শোনে না, ইডির থেকেও এবিকে বেশি ভয়। এবি মানে অভিষেক ব্যানার্জি আর কি। তো এতদিন তো আমাদের বলতো নাম নিতে পারছো না কেন, তো এখন মদন মিত্র নাম নিতে পারছে না কেন? তো সোজা কথায় মদন মিত্র অভিষেক ব্যানার্জিকে একদম তুলো ধোনা করে ছেড়েছে। এই সব কিছুর মূলে হচ্ছে অভিষেক ব্যানার্জি, এবং আইপ্যাক এইসব কথাগুলো আবার নতুন করে তুলে এনেছে। অবশ্য মদন মিত্রকে দোষ দেবো না, এটা মদন মিত্র যে প্রথমবার বলছে এমনটা নয়। এর আগেও মদন মিত্র যখন মন্ত্রিত্ব পায়নি তখন ওর আগে ফুঁসছিল, এবং সেখানে এই আইপ্যাককে দিয়ে অভিষেক কিরকম তোলাবাজি করায় সেই কথাটা বলে দিয়েছিল। মমতা ব্যানার্জির হিম্মত হয়নি অভিষেকের বিরুদ্ধে তদন্ত করিয়ে এখানে ব্যাপারটাকে সামনে নিয়ে আসে, আবার মদন মিত্র টিকিট কাটবে এই সাহসও হয়নি। তো যাই হোক, মদন মিত্র জিতেছে। তো সেই মদন মিত্র পুরোপুরি কিন্তু তোপ দেখেছে এই অভিষেকের বিরুদ্ধে। আবার দেখুন, মমতার আরেকজন খুব ট্রাস্টেড লোক অনুব্রত মণ্ডল। মমতা ব্যানার্জি যে অনুব্রত মণ্ডলকে ডিফেন্ড করার জন্য বলতো যে ও বেচারির মাথায় অক্সিজেন যায় না, বিরোধীরা ওকে ফাঁসিয়ে দেয়, সেই জন্য মানুষকে মারধর করার জন্য নকুলদালা, গুড় বাতাসা, চরম চরম এইসব থ্রেটনিং কথাবার্তা বলতো, পুলিশকে বলতো তোমাকে টাইম বেঁধে দিচ্ছি, বোম মারবো, পুড়িয়ে মেরে দেবো, এইসব বিরোধীরা উস্কে দিত বলে বলতো। তো সেই অনুব্রত এখন কিন্তু টাটা বাই বাই করে দিয়েছে, আর সোজা গিয়ে বালিশ তৃণমূল, মানে ওই ভালো তৃণমূল ইত্যাদি প্রভৃতি ওটার দিকে চলে গেছে, এবং সেখানে তাকে পদও দেওয়া হয়েছে, জেলা সভাপতি হয়ে গেছে। কিন্তু সেই অনুব্রত মণ্ডল আজকে বিধানসভায় এসেছিল দেখা করতে ঋতব্রতদের সঙ্গে, এবং সেখানে বেরিয়ে কি কথা বলছে, অভিষেকের জন্যই আমি জেলে গিয়েছি। ঋতব্রতর বৈঠকে যাওয়ার আগে মমতাকে জড়িয়ে বিস্ফোরক অনুব্রত। তার আগেও সাংবাদিকদের বলছিল যে মমতা ব্যানার্জির জন্যই এই অবস্থা হয়েছে, মমতা ব্যানার্জি কান দিয়ে দেখে, এটা কেষ্ট বলেছে বলে দেবেন, তো আপনি আর নিজে ফোন করেন না, নিজে বলতে পারেন না। তো যাই হোক, দেখুন মদন মিত্রর পর অনুব্রত মণ্ডল, তারও কিন্তু টার্গেট হচ্ছে সেই অভিষেক ব্যানার্জি। আবার আরেকজনের কথা যদি ধরেন, কল্যাণ ব্যানার্জি। এই কল্যাণ ব্যানার্জি কিছুদিন আগেই অভিষেকের সঙ্গে বিশাল বাওয়াল হয়েছিল, এবং সেখানে অভিষেক যে কোনো রকম সম্মান টম্মান দেয় না সেই সব নিয়ে কল্যাণ আর কল্যাণের বেটা দুজনেই খুব লাপালাপি করছিল। তারপর মমতা বসিয়ে মিটিয়ে টিটিয়ে দিয়েছিল, অভিষেক পুত্র সম বলে আবার কল্যাণ ঢোক গিলে ফেলেছিল। কিন্তু কল্যাণ আবার বোধহয় খোঁচা খেয়েছে, সেই জন্য আবার দেখুন সেই অভিষেকের দিকে আঙুল তুলে যাচ্ছে, বলছে যে এই ক্যামাক স্ট্রিটের জন্যই আমাদের পার্টিটা শেষ হয়ে গেল। এবং সেখানে কল্যাণ ব্যানার্জি কথাগুলো বলেছে সেগুলো ঠিকই বলেছে। বলছে এই যে সুমিত রায়কে দিয়ে তোলাবাজিটা করাতো, সুমিত রায়ের দুটো ফোন পেলে যারা ভাবতো বিশাল বড় হনু নেতা হয়ে গেছি, আজকে এই সুমিত রায়রা এত মাতব্বরি করার সুযোগ কোথা থেকে পেয়েছে, কেন পেয়েছে? অভিষেক ব্যানার্জির হাতটা মাথার উপর ছিল বলে। এই যে অনুব্রতরা এত চুরি করেছে, সেটাও তো অভিষেকের হাতটা মাথার উপর ছিল। তো কল্যাণ ব্যানার্জি আপনি খুব ভালো কথা বলেছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন কেন আপনার বিলম্বিত বোধোদয় হচ্ছে?
এরা যে চোর, চিটিংবাজ, ফেরতবাজ, এই কথাগুলো তো আমরা চিৎকার করে বলেছি। আর তখন আপনার সরকার ছিল, পুলিশ দিয়ে ফাঁসিয়েছেন, আর সেই সব মামলাগুলো হয়েছে নির্লজ্জের মতো। তখন রাজ্য সরকারকে ডিফেন্ড করে আমাদের ভিলেন বানানোর চেষ্টা করেছিলেন। তখন এসব কথাগুলো মনে ছিল না কল্যাণ ব্যানার্জি? আজকে ন্যাকা ষষ্ঠী সাজছেন আপনাদের পোলগুলো খুলছে বলে। তো যাই হোক, আইপ্যাক ফাইপ্যাক নিয়ে কল্যাণ ব্যানার্জিও বলেছে। মানে দেখুন, দুজন একদম মমতার খুব ঘনিষ্ঠ নেতা, মদন মিত্র, অনুব্রত, যারা দলটা ছেড়ে দিয়েছে, দলটা ছেড়ে দিয়ে ঋতব্রত শিবিরে চলে গেছে, এবং তাদের নিশানায় হচ্ছে অভিষেক। আর এদিকে কল্যাণ ব্যানার্জি এখনো ছেড়ে সেসব কিছু না করলেও সেও কিন্তু অভিষেক কি টার্গেট করছে। আর তাই এই সমস্ত কিছু দেখে কি ভয় পেয়ে গেছেন মমতা ব্যানার্জি, আর সেই জন্য অভিষেকের ছবিটা সরিয়ে দিয়েছেন। আপনাদের মাথায় রাখতে হবে, এই অভিষেক ব্যানার্জির সঙ্গে ওই কুণাল ঘোষেরও কিন্তু ঝামেলা লেগে গিয়েছিল। যখন সুমিত রায়কে খুঁজতে পুলিশ অভিষেকের বাড়িতে গিয়েছিল এবং সেখানে গিয়ে তার বাড়ি সার্চ করেছিল, তো তখন সেদিনকে সন্ধ্যেবেলায় অভিষেকের সঙ্গে কুণালের সেটা নিয়ে নাকি বিশাল বওয়াল হয়েছিল। তো সেই সমস্ত কিছু জায়গা থেকে মমতাও বুঝতে পারছে যে অভিষেকের নামটা যত রাখবো তত আমার দলটা এরকম আস্তে আস্তে শেষ হয়ে যাবে। যে দু চারজন পড়ে আছে, এমনিই তো কিছু নাই, পরের ভোটে তো একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, কিন্তু তাও ওই মাতব্বরি করার জন্য যেটুকুনি মুখ দেখাতে বলতে হয় সেইটুকুনিও বলার জন্য লোক থাকবে না। সেই জন্য অভিষেকের ছবিটা সরিয়ে দিল। নাকি প্রশ্নটা অন্য জায়গায় আসছে যে অভিষেক ব্যানার্জির ছবি যদি সঙ্গে থাকে, বা অভিষেকের সঙ্গে যদি মমতাও থাকে, মমতাও রেয়াত পাবে না, মমতাকেও জেলে যেতে হতে পারে। আর সেই জন্য এখন ভালো তৃণমূল সাজার চেষ্টায় অভিষেকের ছবিটা আপাতত সরিয়ে দেওয়ার কথা হচ্ছে। নাকি অভিষেককে বাঁচানোর চেষ্টা করছে মমতা ব্যানার্জি, যে দেখো ওর ছবি টবি তো দিচ্ছি না, অনেক হ্যারাস করেছো, বাচ্চা ছেলে এমনিতেই তো প্যাঁ প্যাঁ করে কাঁদতে শুরু করে দিয়েছে, রোজ হাইকোর্টে গিয়ে কানমোলা খাচ্ছে আর বলছে আমাকে বাঁচাও, কেন এরকম করছো, এমনিই তো ক্ষমতার শীর্ষে থেকে রাজনীতিতে এসছে, রাজনীতির রও বোঝে না। তো সেই জন্য অভিষেককে বাঁচানোর জন্য ছবিটা সরিয়ে দিয়েছে। প্রশ্ন কিন্তু অনেকগুলো উঠে যাচ্ছে, কিন্তু ওইটা মেন বিষয় নয়। মেন বিষয়টা অন্য জায়গায়, যেখানে প্রশ্নটা উঠছে যে যখনই দেখা যাচ্ছে কেউ সমস্যায় পড়ে যাচ্ছে, সেই ঋতব্রত শিবিরে চলে আসছে এবং সে ভালো তৃণমূল হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু ভয়ঙ্কর একটা টেন্ডেন্সি। যেমন ধরুন, প্রথমে অরূপ বিশ্বাসের কথা। এই অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, দুই বিশ্বাস ব্রাদার মিলে কিভাবে টালিগঞ্জে লুটপাট করেছে, কিরকম বদমাইশি করেছে, এরা কত বড় চোর, চিটিংবাজ, ফেরেববাজ, গোটা দুনিয়া জানে, গোটা টালিগঞ্জ জানে। সেই জন্যই গুহারা হেরেছে। এর ভাইটাকে গ্রেপ্তার করে জেলে পুরে দিয়েছে, এবং তারপর একের পর এক অভিনেত্রী মুখ খুলে যেসব ভয়ঙ্কর কথাবার্তা বলেছে। আর তারপর মেশি কাণ্ডে অরূপ বিশ্বাস জেলে যায়, পুলিশ যাচ্ছে, অরূপ বিশ্বাস পালিয়ে বেড়াচ্ছে, মোবাইলের নাম্বার অবধি লুকিয়ে দিচ্ছে, সিম খুলে দিচ্ছে, ট্রেস করা যাচ্ছে না। সেই অরূপ বিশ্বাস ঋতব্রত শিবিরে চলে এসছে, আর কিন্তু পুলিশের সেই তৎপরতা নেই। অরূপ বিশ্বাসকে নিয়ে যেতে হবে, জেলে যেতে হবে, এসব কিছু হচ্ছে না। অনুব্রত মণ্ডল যার ডাকে একসময় বাঘে ডাইনোসরে এক ঘাটে জল খেত, সেই অনুব্রত তো তিহারে গিয়ে ভালো করে পালিশ টালিশ হয়ে এসছে। তো তারপর অনুব্রত কিন্তু সাইডলাইন হয়েছিল, বীরভূমে হেরেওছে বিজেপি। কিন্তু এরপর এই অনুব্রতর নামে ওই 2021-এর ভোট পরবর্তী হিংসায় একটা ভয়ঙ্কর এফআইআর হয়ে যায়, যেখানে অনুব্রতের জেলের বাইরে থাকার কোনো কারণ নেই। ঘেঁটি ধরে জেলে পুড়িয়ে একদম ওই যেটা অমিত শাহজি বলে গিয়েছিলেন না, উল্টা লাটকাকে সিধা করনা, সেইটা এই অনুব্রতর সঙ্গে করা উচিত ছিল। কিন্তু তারপরই আমরা দেখলাম এই অনুব্রত মমতা ব্যানার্জি যে বলেছিল এর মাথায় অক্সিজেন কম যায়, সেই মমতা ব্যানার্জিকে গালাগাল দিচ্ছে, আর ঋতব্রত তৃণমূলে ঢুকে গেছে। মদন মিত্র বললামই একটু আগে, দুই ছেলে আর বউকে ডেকেছে ইডি, তারপরই তার বোধোদয় হয়েছে আর মমতার সঙ্গে থাকা যায় না, অভিষেক খুব বদমাইশ, সেই জন্য এদিকে চলে এসছে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এখানে যদি বাঁচতে হয়, যা পাপ করেছে এরা, সেই পাপের তো কোনো শেষ নেই, কিন্তু সেখান থেকে যদি বাঁচতে হয়, জেলে না যেতে হয়, বহাল তবিয়তে টিকে থাকতে হয়, তাহলে তার একটাই সোজা সাপটা ফর্মুলা আছে। কেন ওই শ্রমিক ভট্টাচার্যরা তো বলে দিয়েছেন যে ভালো ভালো তৃণমূল হোক, খারাপ তৃণমূল হোক, আপাতত তৃণমূলে কোনো ঠাঁই, বিজেপিতে কোনো ঠাঁই নেই। সুতরাং ওদিকে যখন যাওয়া যাবে না, আপাতত ঋতব্রতর সঙ্গে থেকে ভালো তৃণমূলে থাকা, মমতা অভিষেকের বিরোধিতা করা, তাহলেই এই সমস্ত 7 খুন মাফ হয়ে যাবে, যা কিছু অন্যায় করেছে সব কিছু চলে যাবে। নাকি
যতই ভালো তৃণমূল হোক, আলটিমেটলি এদেরকে পাপের সাজা ভোগ করতে হবে। এখন অবধি যদিও সেটা দেখা যায়নি, কিন্তু সেটা দেখা না গেলে তার জন্য আবার বিজেপিকে ভুগতে হবে না তো? এই প্রশ্নটা উঠতে শুরু করেছে। কেন উঠতে শুরু করেছে? তার কারণ হচ্ছে যে এই ভালো তৃণমূল বা ভালো এনসিপিআই বা ভালো কি সব এখন হয়েছে এদের, সেই সব কোনটা যে কি সব গুলিয়ে যায়, সেটা বহু মুশকিলের জায়গা। কিছুদিন আগেই রাজ্যসভার 3জন সাংসদ, যাদের বিরুদ্ধে নাকি কোনো অভিযোগ নেই, যারা খুব ভালো মানুষ, ওই নির্বাচনী প্রচারে একটু আধটু বলতে হয় কথা, সেই জন্য বলা হয়েছিল ইত্যাদি প্রবাহিত শুনে দেশের বৃহত্তর স্বার্থে 3জনকে বিজেপিতে যোগদান করানো হলো, এবং যোগদান করানোর কয়েক ঘন্টার মধ্যে তাদেরকে টিকিট দিয়ে দেওয়া হলো এবং বুঝিয়ে দেওয়া হলো যারা এটা নিয়ে প্রতিবাদ করছিল যে তারা তো রাজনীতির কিচ্ছু বোঝে না। অনেক সময় দেশের এই বৃহত্তর স্বার্থে এগুলোকে সব মেনে নিতে হয়। এটা না হলে এরা 2029-30 সাল অব্দি সাংসদ থাকতো, কেউ হটাতে পারতো না। অনেক কিছু যুক্তি তর্ক শুনলাম, কিন্তু সেদিনকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে সবই তো ঠিক আছে, কিন্তু এই ভালো তৃণমূলরা ক্রমশ ভালো বিজেপি হয়ে যাবে এবং নেতা নেত্রী হয়ে গিয়ে আপনাদের মাথায় উঠে ছড়ি ঘোরাবে এবং বলবে যে "এই, সাহস তো কম নয়, আমাদের গালাগাল দিস, এখন আমরা ভালো বিজেপি, আমরা তোদের মাই হুজুর হয়ে গেছি, মাই বাপ বলে কথা বলবি", সেদিনকে মেনে নিতে পারবেন তো? টেন্ডেন্সি যে সেদিকে যাচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই যেমন রচনা ব্যানার্জি, হুগলির সাংসদ, লকেট চ্যাটার্জিকে হারিয়ে সাংসদ হয়েছিলেন, তিনি এখন আপাতত এই ভালো তৃণমূল হয়ে ভালো এনসিপিআই হয়ে আছেন এবং ভবিষ্যতে ভালো বিজেপি হবেন কিনা সেটার অপেক্ষায় আমরা বসে আছি। তো তিনি আজকে একটা বৈঠক টৈঠক করেছেন এবং সেখানে চুঁচুড়ার যিনি বিধায়ক রয়েছেন সুবীর দা, আমার অত্যন্ত প্রিয় মানুষ যদি ওই মানুষটি, তো তিনি তাকে পাশে নিয়ে বলছেন স্বপ্নে ব্যাঘাত ঘটেছে বলেই দল বদলেছি, আমরা এখন বিজেপির সমর্থক। হুগলিতে সাংসদ রচনা চান দাদার সহযোগিতা। দাদা মানে শুভেন্দু অধিকারীর কথাও বলছেন, সুবীর নাগের কথাও বলছেন। তো দেখুন আস্তে আস্তে ব্যাপারটা কিরকম হচ্ছে, এখন বিজেপির সমর্থক হয়ে গেছে, তো বিজেপি সমর্থন করতেই পারেন, কিন্তু সেটার কোনো কিছুর বিনিময়ে নয় তো। কেন দেখুন, এখানে প্রথমে বলা হয়েছিল 2 মাস অপেক্ষা করুন, 3 মাস অপেক্ষা করুন, কারুর এন্ট্রি হবে না। তারপর বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে 3জন টিকিট পেয়ে গেছেন এবং রচনা ব্যানার্জিরা এখন কিন্তু ভালো এনসিপিআই, তৃণমূলের সঙ্গে কোনো সংস্পর্শ নেই। তারা বলছেন যে আগামী দিনে বিজেপি সমর্থক যখন হয়েছে, আগামী দিনে তাহলে সমর্থক হিসেবে টিকিট ফিকিটের ব্যাপারটাও একটা ইঙ্গিত কি উঠে আসছে না? এবং স্বপ্নে ব্যাঘাত লেগেছে, তো কোন স্বপ্নটার ব্যাঘাত লেগেছে যারা এখন এই ভালো তৃণমূল খুঁজে বেড়াচ্ছেন, একটু ব্যাখ্যা করতে পারবেন? ওই উনি নির্বাচনের আগে যে ধোঁয়া শিল্পটা দেখেছিলেন, সেই ধোঁয়া শিল্পের ব্যাঘাত ঘটেছে, নাকি ওই যে ঘুগনি বা দই এই সব যে জিনিস দেখেছিলেন সেই স্বপ্ন থেকে ব্যাঘাত ঘটেছে, নাকি স্বপ্নের ব্যাঘাত ঘটেছে যে তৃণমূল আছে, ভোট চুরি করে জিতে যাব, এখানে মমতা ব্যানার্জির ছবি থাকবে, তৃণমূলের প্রতীকটা থাকবে, আর আমি এসে একটু ডায়লগবাজি করব, জিতে যাব, সেই দিন শেষ হয়ে গেছে। এই যে একবার সাংসদ হয়েছি, দেবের মতো সারা জীবন কোনো কাজ না করেও সাংসদ থেকে যাব, সেই জিনিস আর হবে না, সেই স্বপ্নটাই ব্যাঘাত ঘটেছে। আর সেই জন্য যাতে 2029-এর টিকিটটা পাকা হয়, তার জন্য এরকম তৈলমর্দন চলছে। প্রশ্ন কিন্তু জাগছে, প্রশ্নটা এগুলো নিয়ে বেশ ভয়ঙ্কর রকম জাগছে। যদিও আবারও বলছি, যার পাঁটা সে খোঁজ নেবে আগায় কাঠ চোট করবে না গোড়ায় চোট করবে। কিন্তু এই জিনিস যদি হয় শেষ পর্যন্ত, সেটা কি বিজেপি কর্মী সমর্থকরা মেনে নিতে পারবে? কেননা এখানে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি এখন ইররেলিভেন্ট হয়ে গেছে। অভিষেক ব্যানার্জির রাজনৈতিক জায়গা তো কোনোদিন ছিলই না, এবং আজকে যেরকম পাপ টাপ করেছে সেই জায়গা থেকে তার জেলে যাওয়া কার্যত নিশ্চিত। কিন্তু এই যে জেলে যাওয়াটা হচ্ছে না, এটা নিয়ে এক সময় এই অভিষেক ব্যানার্জির চপ্পল চেটে যাদের দিন কাটতো, সেই কোহিনূর মজুমদার, সুদীপ রাহারা প্রশ্ন করছে, আমাদের মতো বদ দুষ্টু লোকরা নয়, যারা এখন ভালো তৃণমূল হয়ে গেছে, ঋতব্রত তৃণমূলে গিয়ে পদ পেয়ে গেছেন, তারা প্রশ্ন তুলছেন যে আমাদের যে গদ্দার বলা হচ্ছে, আমাদের যে বিজেপির বি টিম বলা হচ্ছে,
এই তৃণমূলে সব থেকে বেশি অ্যারেস্টের সম্ভাবনা যার ছিল তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারবার জল্পনা উঠেছে অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হবে, অ্যারেস্ট হবে, অ্যারেস্ট হবে, কিন্তু আজ অবধি অভিষেক ব্যানার্জি জেলের বাইরে আছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে সব থেকে বেশি সেটিং যদি কারোর হয়ে থাকে সেটা তো অভিষেক ব্যানার্জির সঙ্গে হয়েছে। এই অভিষেক ব্যানার্জি জেলের বাইরে আছে, তার মানে অভিষেক ব্যানার্জিই তো সব থেকে বেশি সেটিং করে চলছে, সেই তো সব থেকে বড় বিজেপির বি টিম। দেখুন, প্রশ্নটা কিন্তু অমূলক নয়, প্রশ্নটা ভুল নয়, কে তুলছেন কেন তুলছেন সেটা অন্য ব্যাপার, কিন্তু এই প্রশ্নটা তো সাধারণ মানুষের মধ্যেও আছে। এবং এই জায়গা থেকেই প্রশ্নটা উঠছে যে এত সব কিছুর পরে মমতা ব্যানার্জি যখন নিজের পোস্টার থেকে অভিষেককে দূরে সরিয়ে দিয়েছেন, তাহলে তিনিও কি চেনা ফর্মুলাটা বুঝে নিয়েছেন যে অভিষেকের থেকে দূরে থাকলেই ভালো তৃণমূল হওয়া যাবে, আর ভালো তৃণমূল হওয়া গেলেই মোটামুটি 7 খুন মাফ হয়ে যাবে, কোনো তদন্ত হবে না, জেলে যেতে হবে না। কিন্তু সত্যিই কি রাজ্যটা এইভাবে চলবে? যে মানুষগুলো ভোট দিয়েছিল বিজেপিকে তারা কিন্তু এই দুর্নীতিবাজ, ফেরেববাজ, চিটিং